জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু। দেশ গঠনে তরুণরাই বড় ভূমিকা রাখতে পারে বললেন সেনাপ্রধান। চট্টগ্রামে শ্রদ্ধা ভালোবাসায় নোমানকে শেষ বিদায়, সর্বস্তরের মানুষের ঢল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাজনৈতিক ময়দানে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে চলছে আনুষ্ঠানিকতা। বিকেল 4:30টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা থেকে এরই মধ্যে ছাত্র জনতা জড়ো হয়েছেন অনুষ্ঠান স্থলে। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর আগে সকাল থেকেই মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে নতুন দলের নেতাকর্মীরা জড়ো হন মানিক মিয়া এভিনিউতে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে মাঠে নামা দলটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরে সার্জিস আলম। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্রদের নতুন এই রাজনৈতিক দল নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা কমও নয়। প্রত্যাশা একটাই যে আমার ভাই যে স্বপ্ন নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করছে, দেশটাকে যেভাবে সাজানোর বা যেভাবে দুর্নীতিমুক্ত স্বৈর শাসন মুক্ত একটা দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে, সেই স্বপ্ন যেন পূরণ হয়। পুরান সব বাদ হয়ে যাক, নতুন আসুক, আমি এই কামনা। তারা যদি সঠিকভাবে তারা যায়, তারা আশা করি যে ভালো করবে। দর্শক, মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্রণব, সমাবেশের সর্বশেষ কি খবরাখবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রাজিউর, সেটা হচ্ছে যে আপনি জানেন যে বেলা ৩টায় যে রাজনৈতিক দল ঘোষণা করার কথা ছিল সেই আনুষ্ঠানিকতা আসলে ৩টায় শুরু করা যায়নি, কিছুটা দেরি করে শুরু হয়েছে। তবে আপনি যেমনটি বললেন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি এখন চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে আছেন। এখন শুধু অপেক্ষা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক তথ্য উপদেষ্টা, তিনি আসলে ঘোষণা করবেন। আনুষ্ঠানিক ঘোষণার জন্য সবাই অপেক্ষা করছে। নিশ্চয়ই ভিতরে আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে, সে কারণে একটু সময় লাগছে। কিছুক্ষণের ভিতরে হয়তো সেটি ঘোষণা হয়ে যাবে। তবে যেটি বলার সেটি হচ্ছে যে মানিক মিয়া এভিনিউতে আমরা যে দাঁড়িয়ে আছি সেটি আসলে কানায় কানায় পূর্ণ বলা যায়। তারুণ্যের যে শক্তি, সারা বাংলাদেশের যে তরুণ সমাজ, তারা আসলে জেগে উঠেছে। আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে তরুণরা, শুধু তরুণ বললে ভুল হবে, বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন বয়সের মানুষ, তারা আসলে গাড়ি নিয়ে তারা রাজধানীতে এসেছেন শুধুমাত্র এই অনুষ্ঠানকে সফল করার জন্য। এবং এখান থেকে যে বার্তা আসবে সেই বার্তাটি আসলে সারা দেশব্যাপী বার্তা, সেই বার্তাটি আসলে নিজ কানে শোনা। এবং যে বাংলাদেশে নতুন একটি দল তৈরি হচ্ছে ৭১-এর পর, সেটি আসলে এই ২৪-এর আন্দোলনকে ধারণ করে এই তারুণ্যের যে দল গঠন হচ্ছে, সেই দলের গঠনের এই স্বর্ণালী সময় এবং এই মুহূর্তটাকে আসলে নিজের করে রাখতে চান, নিজের চোখে দেখতে চান, সেটি হচ্ছে মূল বিষয়। তবে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, আমরা দেখেছি ১১ মাসের শিশুকে নিয়েও এখানে এসেছেন এবং সেই পিতা আমাদের কাছে বলছিলেন যে তিনি আসলে ৫ আগস্ট এবং তার পরবর্তী যে কটি আন্দোলন হয়েছে সবকটি আন্দোলনে এই শিশুকে রেখেছেন এবং তিনি চান যে এই শিশু আগামী দিনে এই আন্দোলনের কাণ্ডারি হয়ে ভবিষ্যতে দেশের হাল ধরবে। সেই সাথে যারা এখানে এসেছেন তারা বলছেন যে বিভিন্ন সময়ে যে রাজনৈতিক দলের কর্মসূচি এবং তাদের যে কর্মকাণ্ড দেখেছে সেগুলি আসলে মানুষকে আশাহত করেছে। তাই নতুন যে দল গঠন হচ্ছে সেই দল আশাহত করবে না। অর্থনীতি, কূটনীতি, সব কিছু মিলিয়ে বাংলাদেশকে আসলে বিশ্বসভায় নতুন পরিমণ্ডলে উপস্থাপন করবে, সেই প্রত্যাশা রাখছেন
এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই, কারণ 24-এর এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, প্রজন্মের বাংলাদেশ, এই প্রজন্ম অন্যান্য প্রজন্মকে ছাপিয়ে বিশ্বসভায় নতুন করে নতুন দ্বার উন্মোচন করবে। রাজিউর। ধন্যবাদ প্রণব আপনাকে। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী প্রণব চক্রবর্তী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। তরুণ প্রজন্ম জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারে ইনানীতে মেরিন ড্রাইভ রেস প্রতিযোগিতার সমাপনীতে যোগ দিয়ে তিনি কথা বলেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ইনানীর মেরিন ড্রাইভে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও জেলা প্রশাসনের উদ্যোগে মেরিন ড্রাইভ রেস 2025 প্রতিযোগিতা। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন করতেই এ আয়োজন। রাইড ফর গ্লোরিতে অংশ নেন দেশ বিদেশের 400 প্রতিযোগী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ গঠনে ভূমিকা রাখতে পারে তরুণ প্রজন্ম। আমরা বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান সেনাপ্রধান। যাদের অর্থ ছাড়া এই প্রোগ্রাম করা যেত না, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব যে আপনারা প্রতিনিয়ত এভাবে যদি স্পন্সর করেন, দেশ এবং জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে যাবেন। দেশের অন্য স্থানেও এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি এবং খুন, ধর্ষণ, ডাকাতি বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মসূচি হয়। তারা জানান, ধর্ষণ ও শ্লীলতাহানির যে ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, দেশে তার চাইতে বেশি অন্যায় হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এছাড়া দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবিও জানান শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জে আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা ও হত্যা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আইসক্রিম বিক্রেতা সাব্বির হোসেনকে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল শিশুটি। বুধবার অপহরণ মামলা করে শিশুটির পরিবার, পরে বৃহস্পতিবার রাত 2টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার একটি গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই মামলায় আইসক্রিম বিক্রেতা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে উত্তেজিত জনতা সাব্বিরের বাড়িতে ভাঙচুর করে আগুন দেয়। শিশু ফাতেমা পূর্ব রসুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহীদুল ইসলামের মেয়ে। রসুনিয়া মাহমুদিয়া নুরানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। গতকাল রাত্রে আমরা ভিকটিমকে পূর্ব রসুনিয়া গ্রামের পুকুর থেকে পানার নিচ থেকে উদ্ধার করি। রমজান উপলক্ষে তেলসহ সকল পণ্যের দাম আগামী 7 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সাভারের হেমায়েতপুরে বাংলাদেশ বেসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে বৈঠক করেন তিনি। বলেন, খেজুর, ছোলা সহ অন্যান্য পণ্যের পর্যাপ্ত মজুত আছে। এ সময় ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। এই মুহূর্তে বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে, এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। এদিকে রমজান সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বেড়েছে ছোলা, বাদাম, খেসারি ও মসুর ডাল সহ নিত্যপণ্যের আমদানি। সরাসরি বন্দর থেকে বিক্রি হচ্ছে এসব পণ্য। এতে খুশি আমদানিকারকরা। আমদানি বাড়ায় বন্দরে ছোলার দাম কমেছে কেজিতে 4 থেকে 5 টাকা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান এলেই চাহিদা বাড়ে ছোলা সহ বিভিন্ন ধরনের ডালের। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ভারত থেকে ছোলা, বাদাম, ডাল সহ নিত্য পণ্যের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। আগে বন্দর দিয়ে 2 থেকে 3 ট্রাক ছোলা আমদানি হলেও বর্তমানে আসছে 20 থেকে 25 ট্রাক। আমদানি বাড়ায় কমতে শুরু করেছে দাম।
স্থল বন্দরের আমদানিটা খুব ভালোভাবে সরবরাহ আছে আর কি। বর্তমানে আমদানি একটু বৃদ্ধি হওয়ার কারণে দামটা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসছে। ছোলা বুট কেজিতে 4 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 94 থেকে 95 টাকায়। বাদাম 2 টাকা কমে 128 টাকা কেজি। খেসারি ডাল 96 থেকে 97 টাকা এবং মসুর ডাল বিক্রি হচ্ছে 108 থেকে 112 টাকায়। মালের অনেক দাম কম পাচ্ছি, আগের চেয়ে 2-3 টাকা কমছে। যা যতটুকু দরকার আমার ততটুকু নিতে আছে। এখানে আসলে কোনো ঝামেলা হয় না, আমরা সুযোগ সুবিধা পাই। ছোলা, খেসারি ডাল, মসুর ডাল আমদানি হচ্ছে, বেচা কিনাও মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। শুল্ক আইন শেষে এসব পণ্য দ্রুত ছাড়ের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ। ডিউটি ফ্রি থাকার কারণে উক্ত পণ্যগুলো দ্রুততার সহিত কাস্টমসে আমরা শুল্কায়ন সম্পন্ন করে থাকি, যা আমদানিকারকরা কাস্টমসের প্রসিডিউর সিস্টেম মেনটেন করে পরবর্তীতে তারা পণ্যগুলি ছাড় করে মার্কেটে নিয়ে যেতে পারতেছেন। হিলি স্থলবন্দর দিয়ে চলতি মাসে আমদানি হয়েছে 7,000 টন ছোলা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইলিশের উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে 60 দিন নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। এরই মধ্যে ফিরতে তীরে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান চালাবে মৎস্য বিভাগ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেন ও ভোলার মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা, জেলেরা তাই ফিরতে শুরু করেছেন নদী থেকে তীরে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2006 সাল থেকে পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা থাকে প্রশাসনের। ইলিশের এই অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্যে করা হবে জেল জরিমানা, আর এই সময়ে জেলেদের দেয়া হচ্ছে সহায়তা। পোস্টার, লিফলেটিং, মাইকিং, ব্যানার ইত্যাদির মাধ্যমে তাদেরকে আমরা ভিডিও স্কলের মাধ্যমে আমরা এটা প্রচার করছি। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে বিজিএফটার বরাদ্দ প্রদান করেছি, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি। নিষেধাজ্ঞার এই সময়ে প্রণোদনা বাড়ানো সহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। সরকার আমাদেরকে 40 কেজি করে চাল দেয়, এই চাল দিলে তো আর হবে না। 2 মাস বন্ধ, এরপরে আমাকে ওই কিস্তি আছে, ওই আছে, এ আছে। কিস্তি মিস্তি 2 মাসের জন্য বন্ধ রাখে সরকার, তো আমাদের জন্য ভালো হইতো। টিকতে না ভাইরা হেরা আমরা হিরা চুরি করে গাঙ্গো যাইতে হয়, হেরা আমল তেল দেয়। ঠিকঠাক মতন চলতে পারি, এভাবে যেন সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে। এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই 2 মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয়। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরায় থাকছে এই নিষেধাজ্ঞা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয় নসিমন ভবনের মাঠে তার প্রতি শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পরে দাফন করা হয় গ্রামের বাড়ি রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। জন্ম 2 ফেব্রুয়ারি 1942। 1991 সালে চট্টগ্রাম থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 91 সালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং 2001 সালে খাদ্যমন্ত্রী হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে সক্রিয় হন শ্রমিক রাজনীতিতে। 71-এর রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা 1981 সালে যোগ দেন বিএনপিতে। এরপর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন সরকারের মন্ত্রিসভায়। 25 ফেব্রুয়ারি মারা যান বর্ষিয়ান এই রাজনীতিক। সকালে শ্রদ্ধা জানাতে মরহুমের মরদেহ নেওয়া হয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, বাকলিয়া শহীদ MMNJ কলেজে। এসব প্রতিষ্ঠান থেকে দাবি তোলা হয় নোমানের নামে প্রতিষ্ঠানের নামকরণ করার। এরপর নেওয়া হয় দলীয় কার্যালয় নাসিমন ভবনে। কালো ব্যানারে ছেয়ে যায় পুরো নাসিমন ভবন এলাকা। সেখানে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে ঢেকে দেন তাকে বহন করা কফিন। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সরকারের ভিতরে, সরকারের বাইরে, রাস্তায় শেখ হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তার আগে এরশাদ বিরোধী আন্দোলনে ওনার ভূমিকা
একটা উজ্জ্বল ভূমিকা উনি রেখে গেছেন। এখন আব্দুল্লাহ নোমান ভাইয়ের সাথে কোনো না কোনো পর্যায়ে হোটেল ইন্টারন্যাশনালে আমরা যে কোনো একটা সময় বের করে ওনার সাথে আমাদের নেতৃবৃন্দরা বৈঠক করতেন। চট্টগ্রামের অসংখ্য প্রতিষ্ঠান গড়ার পেছনে বাবার অংশগ্রহণের কথা জানান ছেলে সাইদ নোমান। প্রতিটি কর্মকাণ্ডে ব্যক্তিকে ছাপিয়ে প্রতিষ্ঠান নিয়ে যদি কেউ চিন্তা করে থাকেন এবং দল মত ধর্ম নির্বিশেষে যদি সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষের কল্যাণে তৈরি করবার ব্রতে ব্রতী হন, তার নামই আব্দুল্লাহ আল নোমান। বাদ জোহর তার মরদেহ নেওয়া হয় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। সেখানে জানাজার পর তার মরদেহ নেওয়া হয় মরহুমের পৈতৃক বাড়ি রাউজানের গহিরা গ্রামে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দীর্ঘ 22 বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ রেলওয়ে ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক এমপি AHM হামিদুর রহমান আজাদ। সম্মেলনে বক্তারা জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদের বিচার, দেশ সংস্কার সহ স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান। থোকা থোকা মুকুলে ছেয়ে গেছে আম বাগানগুলো। প্রকৃতি অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা, আর দাম ভালো পেলে গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশা চাষিদের। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি ও মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমবাগানে গাছে গাছে ফুটেছে মুকুল, মৌমৌ গন্ধে চারদিক ভরে উঠেছে। এবছর জেলায় 4135 হেক্টর জমিতে মুকুল এসেছে, যা গত মৌসুমের তুলনায় বেশ ভালো বলে জানিয়েছেন কৃষকেরা। জেলায় 75,000 টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে চাষিরা বলছেন আম বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাদের। রাজশাহীর মতো সাতক্ষীরাতেও আলাদা আমের বাজার তৈরি হলে ন্যায্য মূল্যে আম বিক্রি করতে পারবেন তারা। আমরা সংখ্যা আছি যে আমরা বিক্রি করতে পারবো কিনা এবং কোথায় বিক্রি করব। আমাদেরকে ন্যায্য মূল্য প্রদান করে, তাহলে আমাদের বিগত বছরের যে ক্ষতিপূরণটা হয়েছে সেটা আমরা এবছর পুষিয়ে নিতে পারবো। কাঁচা বাজারে অন্যান্য তরিতরকারি বিক্রি সেখানে আম নিয়ে ওঠে, যার জন্য কৃষক এত বেশি হেনস্থার শিকার হচ্ছে। চাষিদের মুকুল পরিচর্যা ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের মতো একটি মার্কেট করা যায় কিনা জেলা প্রশাসনের সাথে কথা হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আমরা এরকম একটা মার্কেট করতে পারি। মেহেরপুরে এবছর আগে থেকেই বাগান পরিচর্যা করায় অসংখ্য মুকুল এসেছে। বাগান মালিকদের আশা গেল বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ফলন হবে। এবার মোল খুব ভালো হয়েছে, বৃষ্টির নেই, এখন পানি দিচ্ছি। এত মোল কোনোবার আমার বাগানে সাকসেসফুল হয়নি। এবছর যদি আবহাওয়াটা একটু ভালো থাকে তাহলে তো আমরা কিছু লাভবান হতে পারি। ভালো ফলন নিশ্চিতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কখন কোনটা দিতে হবে, পরাগায়নে কি কি সহায়তা হতে পারে সেই সম্পর্কে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 38,298 টন। আমি মুকুল আশা দেখে মনে হচ্ছে গত বছর সে বছর আমাদের ফলনটা বেশি হবে, উৎপাদনও বাড়বে। দাম ভালো পেলে গেল বছরের লোকসান পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, মানিক এভিনিউতে ছাত্র জনতার ঢল। দেশ গঠনে তরুণরাই বড় ভূমিকা রাখতে পারে বললেন সেনাপ্রধান। চট্টগ্রামে শ্রদ্ধা ভালোবাসায় নোমানকে শেষ বিদায়, সর্বস্তরের মানুষের ঢল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকবেন।